একটা মানুষ যে ২০ টাকার জিনিস চুরি করতে ঢুকেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই বাড়ির মতো বন্দী গেল। একজন পেশাদার চোর যে প্রায় পৃথিবীর যে কোনো তালায় মুহূর্তের মতো খুলে ফেলতে পারে, কিন্তু এক রাতে এমন এক বাড়িতে ঢোকে যেখান থেকে বের হওয়া তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জে দাঁড়ায়। লোকটার নাম নিম। বাইরে থেকে সে একেবারে সাধারণ মানুষ, আজ তার টার্গেট একটা বিরাটবহুল পেন্ট হাউসে, যেখানে কোটি টাকা সব ২ লাখ পেন্টিং সাজানো রয়েছে। আর সেগুলোর মধ্যে একটি পেন্টিং এর দাম ছিল প্রায় $3 মিলিয়ন, যেটা চুরি করা তার মূল লক্ষ্য। রাত গভীর হতে নিঃসন্দেহে নিম পেন্ট হাউসের ভিতরে ঢুকে পড়ে। চারদিকে চোখ ধাঁধানো সাজসজ্জা, দামি শিল্পকর্মা আর অ্যান্টিক জিনিসে পুরো বাড়িটায় ভর্তি। সময় নষ্ট না করে সে একের পর এক মূল্যবান পেন্টিং সংগ্রহ করতে শুরু করে, কিন্তু সবচেয়ে দামি 3 মিলিয়ন পেন্টিং এ কোনো ক্ষতি মিলছিল না। সে সঙ্গে সঙ্গে ওয়াকি টকিতে তার সঙ্গীর সঙ্গে যোগাযোগ করে। দুজন মিলে বাড়ির সম্ভব জায়গা খুঁজে সেটার কোনো সন্ধান পায় না। শেষ পর্যন্ত নিয়ে সিদ্ধান্ত নেয় যা পেয়েছে সেটুকুই নিয়ে বের হয়ে যাবে। তার সঙ্গী বাইরে থেকে মূল গেটের সিকিউরিটি কোড জানিয়ে দেয়। নিম কোডটা ঠিকভাবে প্রবেশ করায়, তবে শেষ মুহূর্তে এসে পুরো সিস্টেমটা ম্যানুফ্যাকচার হয়ে যায় এবং ঘরের মধ্যে জোরে জোরে সাইরেন বাজতে শুরু করে। নিম তার সঙ্গীকে জানে এটা কি হচ্ছে, তবে সে কোনো জবাব দিতে পারে না। শেষ পর্যন্ত সে শুধু এতটাই বলে, এখন আর আমার কিছু করার নেই, তোমাকে কোনোভাবে এখান থেকে বের হতে হবে। কথাটা শুনে নিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ বাইরে তার নিজের পরিবার অপেক্ষা করছে। কিন্তু এখন আফসোস করে আর কোনো লাভ নেই। এই ঝুঁকিটা নেওয়ার সিদ্ধান্ত তার নিজেরই ছিল। এদিকে বাড়িতে পুরো সাইরেনের তীব্র শব্দ অবিরাম বাজতে থাকে। বিরক্ত হয়ে সে প্রথমে সাইরেন ভেঙে দেয় এবং তারপর মূল গেটে গিয়ে ছুরি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু গেটটা যেন ইস্পাতের দেয়াল, কোনোভাবে নড়ছে না। উল্টো তার এই চেষ্টাতে স্মার্ট হোমের সিস্টেম আরো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। ধীরে ধীরে পুরো বাড়ির তাপমাত্রা বাড়তে থাকে। কিছুক্ষণ আগে যেখানে ঠান্ডা বাতাস বইছিল সেখানে গরম হওয়া ছড়িয়ে পড়ছে। কোনো প্রতি মিনিট আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। কি করবে বুঝতে না পেরে নিম শান্তে বসে পড়ে যায়, কারণ যদি সে এবার কিছু করে বলা যায় না এই ঘরে কি না কি হবে। কিছুক্ষণ পর প্রচন্ড তৃষ্ণায় তার গলা শুকিয়ে যায়। সে দৌড়ে রান্নাঘরে গিয়ে নল খোলে, কিন্তু এক ফোঁটা পানিও বের হয় না। এরপর ফ্রিজকে খুলে সে কিছু খাবারকে দেখতে পায়, তবে পানির বোতল ছিল মাত্র একটি। কোনো উপায় না পেয়ে সে পুরো বোতলটা শেষ করে ফেলে এবং আবারও সে চেষ্টা হিসেবে গেট ভাঙার কাজে লেগে যায়। তবে কিছুক্ষণ পরে নিম বুঝতে পারে যে দরজাটা সে এতক্ষণ কাঠের ভেবেছিল, আসলে সেটি শক্ত সিমেন্টের তৈরি। এটা বুঝতে তার সে রাতটুকু ভেঙে যায়। তাই দরজা ভাঙার চেষ্টা বাদ দিয়ে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, যেটা ছিল এই ঘরের মালিকের। কিন্তু চোখ বন্ধ করলে কি আর ঘুম আসে? চারদিকে ভয়ের অনিশ্চয়তা। মাঝে মধ্যে সে ওয়াকি টকিতে নিজের সঙ্গীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওপাশে শুধু নীরবতা। সবাই তাকে রেখে চলে গিয়েছিল। পরদিন সকালে নিম নতুন করে বের হওয়ার কোনো উপায় খুঁজতে শুরু করে। প্রথমে ল্যান্ডলাইন ফোনটা পরীক্ষা করে, কিন্তু সেটা অসম্পূর্ণ অচল। এরপর সে বাড়ির প্রতিটি দরজা আর ঘর খুঁজে দেখতে থাকে, কারণ সে এমন কিছুর খোঁজ করছিল যা তাকে সাহায্য করবে। কিছুক্ষণ পর সে বাথরুমে যেখানে কিছু নকল ফল রাখা ছিল, সে ওগুলোকে সে দরজা হিসেবে জানালার দিকে ছুঁড়ে মারে, তবে কিছুই হয় না, কারণ পুরো বাড়িটাই ছিল সাউন্ড প্রুফ আর বুলেট প্রুফ। এর মধ্যে আবার তার প্রচন্ড তৃষ্ণা পেতে শুরু করে, কিন্তু আগের দিন পাওয়া পানির একমাত্র বোতলটা সে আগেই শেষ করে রেখেছে। বাধ্য হয়ে সে সুইমিং পুলের কাছে যায় এবং সেই পানি খাওয়ার কথা ভাবে, কিন্তু কয়েক মুহূর্ত পরে সে বুঝতে পারে পুলের পানিতে রাসায়নিক মেশানো। এদিকে দিনের পর দিন আটকে থাকার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে, তাই বাধ্য হয়ে সে ওই পানিতে নিজেকে পরিষ্কার করে নেয়। এরপর সে শেষে অ্যাকোয়ামিয়ানের পানি খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা পান করে উপযোগী ছিল না। ক্ষণে নিমের ধৈর্য ভাঙতে শুরু করে, সে রেগে যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ফ্রিজ থেকে জমে থাকা বরফ বের করে মুখে দিতে শুরু করে। এতে সাময়িকভাবে চাহিদা কিছুটা কমলে তৃষ্ণা তার মেটে না। সে জানতো বরফ একবার শেষ হয়ে গেলে তার সামনে আর কোনো উপায় থাকবে না। বাড়ির টেবিল চেয়ার ছিল ভারী আসবাস এক জায়গায় জড়ো করতে শুরু করে। তার পরিকল্পনা ছিল সেগুলোর উপর উঠে কোনোভাবে ছাদে পৌঁছানো, কিন্তু ছাদ এতটাই উঁচু ছিল যে সেখান পর্যন্ত সে পৌঁছাতে পারছিল না। এরপর সে আবার স্মার্ট হোমের কন্ট্রোল সিস্টেম পরীক্ষা করে, যদি কোনোভাবে চালু করা যায়, কিন্তু সেখান থেকে কোনো সমাধান মেলে না। এখন তার তৃষ্ণার পাশাপাশি ক্ষুধা অসহ্য হয়ে ওঠে, তাই সে একটি খাবারের ক্যান খুলতে গিয়ে আবার নিজের হাতকে কেটে নেয়। এতে সে খুবই কষ্ট পায়। এরপর বাধ্য হয়ে নিম ফ্রিজের ভেতরে খুঁটিয়ে দেখতে থাকে। তৃষ্ণা তখন তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে এক টুকরো বরফও তার কাছে অমূল্য। ঠিক সেই সময় বাড়ির বাইরে শুরু হয় প্রবল বৃষ্টি, কিন্তু ভাগ্যে কি পরিহাস, বৃষ্টির পানি চোখের সামনে থাকলেও সে এক ফোঁটাও ছুঁতে পারছে না। এখন তার আর কিছুই করার ছিল না, তাই সে পুরো বাড়ি আবারও খুঁজে দেখতে শুরু করে, যদি কোথাও কোনো গোপন দরজা বা বের হওয়ার পথ থাকে।
ঠিক তখনই তার কানে পানির শব্দ আসে। শব্দ অনুসরণ করে সে দেখতে পায় বাড়ির গাছপালা লাগানো স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা থেকে কিছু পানি বেরিয়ে আসছে। সে যতটা সম্ভব পানি পান করে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। তখনই সে সিদ্ধান্ত নেয় পরের বার পানি এলে সেটাকে জমিয়ে রাখবে, তাতে পরে কাজে লাগে। এদিকে বাড়ির তাপমাত্রা ধীরে ধীরে অসহ্যনীয় হয়ে উঠছিল। প্রচন্ড গরম এসে অতিরিক্ত কাপড় খুলে ফেলে দেয়। এরপর আবার সব আসবাবপত্র একত্র করে কোনো মতে ছাদ পর্যন্ত তার চেষ্টা করে। এবার সে সত্যি ছাদে পৌঁছে যায়। চারবার ভালো করে দেখে তার মনে হয় এখান থেকে হয়তো বের হওয়ার একটা সুযোগ আছে, কিন্তু সে পরিকল্পনা সফল করতে হলে তার একটা স্ক্রু ড্রাইভার দরকার। আর এর মধ্যে তার নজর পড়ে যায় ঘরে থাকা টিভির দিকে, যেখানে লাইভ সিসিটিভি ফুটেজ আসছিল, যাতে ঠিক বাইরে একজন পরিচ্ছন্নতা কর্মী নিশ্চিতে কাজ করছিল। এই সুযোগে হাতছাড়া না করে সে দৌড়ে দরজার কাছে যায় আর প্রাণপণে চিৎকার করতে শুরু করে, কিন্তু কোনো লাভই হয় না। পুরো বাড়িটাই সাউন্ড প্রুফ। অন্যদিকে ওই মহিলাটা আবার হেডফোন বয়ে থাকা কোনো শব্দই বাইরে যাচ্ছিল না। সে ডানাটুকু হাত থেকে সরে যায়নি, হতাশে মেঝেতে বসে পড়ে। আর ঠিক তখনই সে হালকা ঠান্ডা বাতাস টের পায়। এটা এয়ার ভেন্টিলেশন থেকে আসছিল। আসলে স্মার্ট হোম সিস্টেম নিজে থেকে আবার তাপমাত্রা কমিয়ে দিয়েছিল, যাতে ধীরে ধীরে পুরো বাড়িটা আগের মতো ঠান্ডা হতে শুরু করেছিল। কয়েকদিন অসহ্যজনীয় গরমের পর এই সামান্য স্বস্তি তার কাছে যেন বিশাল আশীর্বাদ। সময় যাওয়ার সাথে সাথে নিম যেন এই বন্দি জীবনটার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। কার তার মনে এখান থেকে বের হওয়া হয়তো অত সহজ নয়, তবুও সে আশা ছেড়েছিল না। পরদিন সকালে সে গাছে পানি দেওয়ার সিস্টেম থেকে পানি জমায়, যা খাবার আছে তা দিয়ে কোনোভাবে সকালে নাস্তা সেরে নেয়। আর সে একটি কাছের জার ভাঙার পর তার বড় টুকরো দিয়ে একটি যেমন তেমন সুরক্ষা চশমা বানায়। আর সেটা বলে ছাদ পর্যন্ত পৌঁছায় এবং সেটাকে ভাঙতে লাগে, যাতে তার চোখের মধ্যে কিছু চলে না যায়। এরপর অনেকক্ষণ ধরে ছাদের একটি অংশ ভাঙার চেষ্টা করে, কিন্তু এত পরিশ্রমের পরও কোনো লাভও হয় না। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে তাকে আবার নিচে নেমে আসতে হয়। এত দামি বাড়ির নিরাপত্তা যে সাধারণ হবে না, সে এবার সেটা বুঝতে পারছিল। ক্ষুধা লাগায় সে রান্নাঘরে গিয়ে কোনোভাবে পাস্তা আর কফি বানানোর চেষ্টা করে। তবে এখানে একটা সমস্যা ছিল, গ্যাস বা স্বাভাবিক রান্নার ব্যবস্থা ছিল না। তাই সে শুধু পানিতেই পাস্তা ভিজিয়ে খায়। এরপর টিভির সামনে বসে সিসিটিভি ক্যামেরায় ফুটেজের বাইরের মানুষের আসা যাওয়া দেখতে থাকে। দিন যত গড়াতে থাকে তার আচরণ তত বদলাতে শুরু করে, কারণ দীর্ঘদিন ধরে কারোর সঙ্গে কথা বলতে না পারা, একাকিত্ব আর মানসিক চাপ তাকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল। সে আর আগে সেই ঠান্ডা মাথার মানুষটি ছিল না। এর মধ্যে বাড়ির তাপমাত্রা আবার দ্রুত কমতে শুরু করে। কিছুক্ষণ আগে যে বাড়ি প্রচন্ড গরমে পড়ছিল, এখন সেটাই বরফ শীতল হয়ে উঠছিল। মনে হচ্ছিল আরেকটু পর জন্য বাড়িতে পুরো বরফ পড়তে শুরু করবে। সে আবারও ছাদে উঠে পড়ে সেটাকে ভাঙতে শুরু করে। তবে এবার নিম আগের ভুলটা আর করলো না। কাজ ভাঙার বদলে সে ছাদের চারপাশে সিমেন্ট ভাঙতে শুরু করে, কিন্তু ততক্ষণে বাড়ির অস্বাভাবিক তাপমাত্রা তাকে দুর্বল করে ফেলছিল। সে নিচে নেমে স্মার্ট কন্ট্রোল সিস্টেমকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু প্রযুক্তি সম্পর্কে তার কোনো ধারণা না থাকায় সে এটি চালু করতে পারে না। তাই সে আবার ছাদে উঠে জানালার আশেপাশে সিমেন্ট সরিয়ে ফেলে, কিন্তু নিচে দেখা যায় মোটা স্টিলের একটি প্লেট, যেটি শক্ত স্ক্রু দিয়ে আটকানো, যেটা খোলা ফিরে অসম্ভব ছিল। তাই সে উদাস হয়ে পড়ে চুপচাপ নিচে নেমে আসে। কিছুক্ষণ পর তার চোখ পড়ে জানালার বাইরে থাকা একটি আহত কবুতরের দিকে। ডানায় আঘাত পাওয়ায় সেটি উঠতে পারছিল না। নিজের অবস্থার সঙ্গে মেলালেও তারই যেন একই হাল। সে কবুতরকে বলে, যদি পারো বাইরে গিয়ে আমার ভাইকে ডাকো, আমি এখানে আটকে পড়েছি। এখন নিমের শৈলের সাথে তার মনও প্রায় ভেঙে পড়েছিল, আর তার কাছে করার মতো আর কিছুই ছিল না। সে যা চায় তাই করছিল। হতাশার আগে যে যেসব দামি পেন্টিং চুরি করতে এসেছিল, সেগুলো একে একে ভাঙচুর করতে শুরু করে। অনেকক্ষণ এভাবে কাটানোর পর সে বাড়ির মালিকের ওয়ারড্রবে খুলে দেখে, যেখানে সারি সারি দামি স্যুট ছিল। কিন্তু তখনই আলমারির ভেতরে কাপড়গুলো সরাতে নিম হঠাৎ একটি গোপন দরজার সন্ধান পায়। ধীরে ধীরে সে ভিতরের দিকে এগিয়ে যায়, আর সামনে এমন একটি দৃশ্য দেখে যা দেখে সে স্তম্ভ হয়ে যায়। সেখানে একজন বৃদ্ধ মানুষের মৃতদেহ পড়েছিল। কাছে গিয়ে ভালো করে দেখার পর সে বুঝতে পারে সেটা আসলে একটি বাস্তবসম্মত ডামি। দামিটা সরাতে নিচে কিছু ব্যক্তিগত নথি আর কাগজপত্র পাওয়া যায়। নিম সেগুলো থেকে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু বুঝতে পারে না। ঠিক তখনই তার চোখ পড়ে সেই $3 মিলিয়ন পেন্টিংটির ওপরে। সেখানে বাড়ির মালিকের প্রতিকৃত ছিল। সবকিছু দেখে নিমের মনে হতে থাকে হয়তো বাড়িটাই তার শেষ ঠিকানা হতে চলেছে। এদিকে জানার বাইরে সে আহত কবুতরকে এতদিন দেখছিল, সেটি আর বেঁচে নেই। দেখতে দেখতে এর মধ্যে বাড়ির তাপমাত্রা আরো নিচে নেমে যায়,
প্রচুর ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে সিসিটিভিকে দেখছিল। সেই পরিচ্ছন্নতা কর্মী আবারও বাড়ির গেটের কাছে এসেছে। সে শক্তিটুকু জড়ো করে নিয়ে দৌড়ে গিয়ে দরজায় জোরে জোরে আঘাত করতে থাকে, চিৎকার করে। কিন্তু আগের মতনই সব শব্দ সাউন্ডপ্রুফ দেয়ালের ভেতরে আটকে যায়। বাড়ি থাকা মানুষটি কিছুই টের পায় না। পরদিন জানালার কাছে গিয়ে তার মাথায় একটা নতুন বুদ্ধি আসে। যদি কোনোভাবে নিজের হাতে একটি স্ক্রুড্রাইভার বানানো যায়, তাহলে হয়তো সেই স্টিলের প্লেট খোলা যাবে। কাঠ দিয়ে বানানো অস্থায়ী টুল দিয়ে নিয়ম স্ক্রু খোলার চেষ্টা করে, তবে সে বারবার ব্যর্থ হলেও শেষ পর্যন্ত অনেক কষ্টে একটি স্ক্রু খুলতে সক্ষম হয়। তৃষ্ণার দুর্বলতা তার শরীরে আর শক্তি অবশিষ্ট ছিল না। বাকি স্ক্রুগুলো খোলার মতো ক্ষমতা আর তার নেই, তাই বাধ্য হয়ে আবার নিচে নেমে আসে। এই সময় তার মানসিক অবস্থা ভেঙে পড়তে শুরু করে। একাকী তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজের সঙ্গে কথা বলতে শুরু করে, কারণ কথা বলার মতো আর কেউই নেই। এদিকে খাবার আর পানি মজুত প্রায় শেষ, গাছপালা থেকে আর কিছু পাওয়া যায় না। শেষ পর্যন্ত বেঁচে থাকার তাগিদে তাকে কুকুরের খাবার খেতে হয়। তবু তার মাথায় একটা চিন্তা ঘুরছিল, যেভাবেই হোক এই বাড়ি থেকে বের হতে হবে। তাই সে আবারও ছাদে উঠে বাকি স্ক্রু খোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার পা পিছলে যায়। মুহূর্তের মধ্যে সে উপর থেকে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে যায়। কিছুক্ষণ পর তার চোখ পড়ে দেয়ালে ঝোলানো একটি পেন্টিংয়ের দিকে। ছবিতে একটা মানুষকে ধাঁধা অবস্থায় দেখানো ছিল। নিম ছবিটার নামে ফিস করে বলে, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, দাও তোমাকে মুক্তি দিলাম। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এর মধ্যে বাইরে নতুন বছরের উদযাপন শুরু হয়েছে। চারদিকে উৎসব আর আলো আনন্দ। মানুষ নতুন বছর উদযাপনে ব্যস্ত। দীর্ঘদিনের নিশ্চয়তা আর কষ্টে সে হ্যালোসিনেশন দেখতে শুরু করে। তার মনে হয় সেই পরিচ্ছন্নতা কর্মী যেন এসে তাকে মুক্ত করে দিয়েছে, কিন্তু মুহূর্তে বাস্তবে ফিরে আসে। ঠিক তখনই তার চোখ পড়ে সিলিং এ লাগানো ফায়ার অ্যালার্মের দিকে। সঙ্গে সঙ্গে মাথায় একটা নতুন পরিকল্পনা আসে, তাহলে স্প্রিংকলার থেকে অন্তত পানি পাওয়া যাবে। পরদিন সকালে জানালা দিয়ে সূর্যের আলো ঢুকতে সে কয়েকটি কাগজ জড়ো করে, আর সে আলো দিয়ে আগুন জ্বালায়। তারপর জ্বলন্ত কাগজ ফায়ার অ্যালার্মের সামনে ধরে। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে অ্যালার্ম বেজে ওঠে। চারদিকে স্প্রিংকলার থেকে পানি পড়তে শুরু করে, কিন্তু পুরো বাড়িতে পানি ভরে গেলেও সাউন্ডপ্রুফ সিস্টেমের কারণে বাড়ির কেউ বুঝতেই পারেনি ভেতরে একজন মানুষ বন্দী রয়েছে। এই বন্দি জীবন থেকে একটা কঠিন শিক্ষা দেয়। সে উপলব্ধি করে টাকা সে মানুষের পাশে মানুষ থাকাটা অনেক বেশি মূল্যবান, কারণ তার আগের সাধারণ জীবনে অত্যন্ত খোঁজ নেওয়ার মতো কেউ ছিল, কিন্তু বিলাসবহুল প্রাসাদে সে সম্পূর্ণ একা। 1.5 মাস পর তখন শীত পুরোপুরি নেমে এসেছে। নিম আগের চেয়ে অনেক বেশি দুর্বল, তবে অবশেষে সে জানালার সব স্ক্রুগুলো খুলে ফেলতে সক্ষম হয়। বের হওয়ার আগে সে বাড়ির দেয়ালে কয়েকটি কথা লিখে রেখে যায়। সেখানে বাড়ির মালিকের কাছে ক্ষমা চেয়ে জানায় সে বাড়ির অনেক ক্ষতি করেছে, কিন্তু একই সঙ্গে একটি কথাও লিখে যায়, এটা কোনো বাড়ি নয়, এটা একটা কারাগার। এরপর সে জানালার পথ পুরোপুরি খুলে ফেলে এবং অবশেষে এই বন্দিশালা ছেড়ে বেরিয়ে যায়। তবে সিনেমাটি এখানে একটি রহস্য রেখে যায়। জানালার বাইরে নিরাপদে নামার মতো কোনো স্পষ্ট পথ দেখানো হয় না, তাই ঠিক কি ঘটেছিল সেটা পরিচালনা দর্শকদের কল্পনার উপর ছেড়ে দিয়েছেন। হয়তো নিম ঝুঁকি দিয়ে লাভ দিয়েছিল, কিংবা বাইরে কারো দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত নিম বেঁচে ফিরেছিল, নাকি সেখানে তার গল্পের সমাপ্তি হয়েছিল?